আমরা দেখতেছি এইগুলোর পাশাপাশি এই যে ট্রেন বন্ধ হয়েছে সুশান্তদা, তার পাশাপাশি এখানে বিকল্প হিসেবে কিন্তু বাস চালানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সূত্র মারফত একটা বিষয় জানা যাচ্ছে যে বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি পেট্রোলটাই না পাওয়া যায় তাহলে বাস চালিয়েও তো লাভ হবে না, বাসটা চলবে কিভাবে? সেইখানেও তো সেই টাকা পয়সার সংকটটাই সামনে আসবে। একটা জিনিস দেখেন যে আমি তো বললাম ট্রেন এবং বাসের যে কম্পারেটিভ স্টাডি যদি আমরা একটা করি, লং লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য কিন্তু ট্রেন সবচেয়ে সস্তা। ট্রেন ফেয়ার যদি ধরেন ঢাকা টু চিটাগাং ট্রেন ফেয়ার যদি আমরা ধরি 1200 টাকা, ডিপেন্ডিং অন ক্লাস, ইকোনমি, এসি, নন এসি, এটসেট্রা। এইখানে কিন্তু আপনার বাস ফেয়ার হচ্ছে 1800 টাকা, এসি বাস। এসি বাসগুলো 1800 টাকা। তো ধরেন যেখানে আপনি 1000 টাকায় ট্রেনে যাচ্ছেন, এখানে বাসে যাইতে গেলে আপনার লাগবে প্রায় 2000 টাকা। মোটামুটি 40-60% চিপার। ট্রেন বাসের চেয়ে 60% চিপার। তো এই টাকাটা তাইলে তো আলটিমেটলি আমাদের লস হচ্ছে, ঠিক না? তো এই যে আপনি যেটা বললেন যে বাস চাইলে তো বাসে কেউ চড়তে পারবে না, কারণ এই 60% কস্ট কোথা থেকে আসবে? এটা তো মানুষের জনজীবনে ব্যাপকভাবে ইম্প্যাক্ট হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। তারপরে আপনি একটা জিনিস বলি যে মানে কমোডিটি, মানে জিনিসপত্র যে চলাচলের জন্য, ক্যারিং এর জন্য কিন্তু প্রায় ট্রেন কিন্তু 4 থেকে 5 গুণ সস্তা বাসের চেয়ে। তো বাস দিয়ে তো আপনি বড় বড় জিনিসপত্র কিন্তু আপনি এক টাউন থেকে আরেক টাউনে ক্যারি করতে পারবেন না। তো এই মানে ট্রান্সপোর্টিং গুডস, এই দেন বাস বাস দিয়ে করতে গেলে অনেক টাকা আপনাকে এক্সট্রা খরচ করতে হবে। ফলে জিনিসপত্রের দাম বাইরে যাবে। আর ফুয়েলের যে বিষয়টা বলেন, ফুয়েল এফিসিয়েন্সি ট্রেনে তো মানে বাসের চেয়ে 70% কম তেল লাগে, কিন্তু ফুয়েল লাগে কিন্তু ট্রেনে। তো স্বাভাবিকভাবেই এখন যদি দেখা যাচ্ছে যে ট্রেন বন্ধ থাকে, বাস বেশি ব্যবহৃত হয়, তাইলে তো ফুয়েলের একটা সংকট দেখা দিবে। আপনি ফুয়েলের দাম দেবেন, আর কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান বা চীনের প্রতি যে একটা সখ্যতা সেটা বাড়ছে, দিনে দিনে বাড়ছে। আপনার কোথাও গিয়ে কি মনে হয় যে চীনের সঙ্গে যে সখ্যতাটা বাড়ছে সেটা ব্যাকফায়ার করতে পারে? আমরা যদি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি, চীন কিন্তু প্রথমে শ্রীলঙ্কার কাছেও ত্রাতা হয়ে এসেছিল যে আমি তোমার বন্ধু, আমি তোমায় ঋণ দিচ্ছি, তুমি ঋণ নাও, এবং তারপরে যখন সেটা সে শোধ করতে পারলো না তারপরে কি পরিস্থিতি হলো আমরা দেখেছি। কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে পারে? কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের এই সখ্যতা কি বাংলাদেশ এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে বিপাকে ফেলছে? কি আপনার কি মত? একটা জিনিস দেখেন যে যেহেতু বাংলাদেশ এখন নিউ পাকিস্তানে পরিণত হয়েছে, আমি প্রত্যেকটা সত্যি এই জিনিসটা বলি, এই নিউ পাকিস্তান নাও। এবং নিউ পাকিস্তান হিসাবে বাংলাদেশ তো স্বাভাবিকভাবেই চীনের প্রতি ঝুঁকছে, এবং অলরেডি এটা পাকিস্তান হয়ে গেছে। তো চীনের তো একটা টেন্ডেন্সি আছে, তারা আপনাকে ঋণ দিবে, ঋণের প্রলোভন দিবে, এবং পরবর্তীতে ডাবল ইন্টারেস্টে আপনার কাছ থেকে ঋণ নিবে। আপনি যদি ঋণ দিতে পরিশোধ করতে ব্যর্থ হন, তখন তো আপনি স্বাভাবিকভাবেই আপনি ডিফল্টার হবেন। তো এই একটা গেম তো চলছেই। এবং আপাতত আপনি ধরেন আপনি সংসার চালাতে গেলে, আপনি যদি ধরেন আপনার ছেলে মেয়ে বাচ্চারা যদি কোনো জিনিস ধরেন একটা বিষয় একটা জিনিস কিনতে চাইলো, আপনার কাছে টাকা নাই, তখন আপনি হয়তো ধার করলেন, পরবর্তীতে তো আপনি এটাকে সুদ করতে হবে না, সুদ না করলে তো আপনার সংসারে অশান্তি হবে। এটা সিমিলারলি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে ধরি, ডক্টর ইউনূস তো দেখছেন যে উনি কোনোভাবে দেশ চালাতে পারছেন না। উনি হয়তো দেশ চালানোর জন্য বা চীনের কাছে ঋণ চাইবেন, চীন হয়তো ঋণ দিবেও। তো ঋণ দিলে এটাকে তো সুদ করতে হবে। চীন কিন্তু ফ্রি আপনাকে কোনো কিছু দিবে না। তো যখন ঋণ পরিশোধ করতে পারবেন না, স্বাভাবিকভাবেই আপনি বিপদে পড়বেন এবং দেশ কলাপস হবে, আপনি দেউলিয়া হবেন। তো এই পরিণতির দিকেই বাংলাদেশে এগুচ্ছে, আমরা সেটাই দেখছি। হয়তো নিকট ভবিষ্যতে আমরা এটা দেখবো যে চীনের প্রতি প্রেম বা পাকিস্তানি প্রেম, এইটাতে বাংলাদেশের নিকট ভবিষ্যৎ কতটুকু অন্ধকার এটা আমরা বুঝতেই পারছি, এবং ভবিষ্যতে তো আমরা দেখবো যে আসলে কি হতে আর যাচ্ছে। একই সঙ্গে কালকে যে আপডেট সামনে এসেছিল সুশান্ত দা, যে আমেরিকা যে এইড দেয় বাংলাদেশকে, যে আর্থিক অনুদান দেয়, সেটাও তো ট্রাম্প ঘোষণা করে দিয়েছে যে আর দেবেন না। কারণ ট্রাম্প শুরু থেকেই বলে এসেছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে ট্রাম্প মেনে নিচ্ছেন না, ভালো চোখে দেখছেন না, এবং ভারত বিরোধী যে আচরণ বাংলাদেশের সেটা ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখছেন না। কারণ খুব স্বাভাবিক, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কতটা ভালো বন্ধু সেটা মোটামুটি তার প্রথম যে ফেজ ছিল শাসন ক্ষমতার সেই সময় দেখা গিয়েছে। সেক্ষেত্রে এটাও তো বাংলাদেশের কাছে একটা ড্রব্যাক হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখেন যে ইউএস বন্ধের সাথে সাথে বাংলাদেশ কিন্তু নানাভাবে ইম্প্যাক্টেড। কারণ আমি ওইদিন বলছিলাম $800 মিলিয়ন যেটা বাংলাদেশ ইউএস এর মাধ্যমে 2026 সালের ভিতরে পাওয়ার কথা,
800 মিলিয়ন, আপনি ক্যান ইউ ইমাজিন দা নাম ফিগার, $800 মিলিয়ন যদি বাংলাদেশে না আসে, স্বাভাবিকভাবে বাংলাদেশের বেশ কিছু সেক্টর কলাপস করবে। এর মধ্যে একটা হলো আপনার হেলথ সেক্টর। হেলথ সেক্টর কিন্তু কমপ্লিটলি ফল ডাউন করবে। তারপরে আপনাদের এই যে বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিস, এই যে আমাদের 10 লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশে, তো রোহিঙ্গাদেরকে টেক কেয়ার করার বিষয়টা, এটা কিন্তু সিরিয়াসলি একটা বাদে অবস্থায় যাবে। ফলে আমরা এটা কিভাবে ট্যাকেল করবো আমি জানি না ইউনূস, অবৈধ ইউনূস সরকার এটা কিভাবে টেক কেয়ার করবে এখন। তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা, কারণ বাংলাদেশের এডুকেশন ইনিশিয়েটিভ অনেকগুলো কিন্তু ইউএসএইড এর উপর নির্ভরশীল, তো এইটা একটা ইম্প্যাক্ট হবে। আর স্পেশালি অবভিয়াসলি দি ইমার্জেন্সি হিউম্যানিটেরিয়ান, মানে এই যে আমাদের নানা ধরনের যে আমাদের যে ইমার্জেন্সি ফান্ড গুলো আছে, ইমার্জেন্সি ফান্ডিং এ বিশাল সমস্যা হবে। আর অর্থনৈতিক ভাবে বিশাল একটা ইম্প্যাক্ট হবে, কারণ আমাদের বিভিন্ন লাইভলিহুড প্রজেক্ট কিন্তু ইউএস ইনভেস্ট করছে। তারপর আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের অনেক যেমন ইলেকট্রিফিকেশন, তারপরে রোড কনস্ট্রাকশন, ওয়াটার সাপ্লাই, এই তিন সেক্টরের অনেকগুলো প্রজেক্ট কিন্তু ইউএস এইড ফান্ডেড। আপনি সুশান্ত দা একটা কথা বললেন যে আমেরিকা থেকে যে টাকা আসতো সেখান থেকে কিছুটা টাকা নিয়ে কিন্তু রোহিঙ্গাদের সাহায্য করা হতো, তার মানে এতদিন পর্যন্ত এইভাবেই চলে এসেছে যে আমেরিকার থেকে টাকা নিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা হচ্ছে। হ্যাঁ, রোহিঙ্গা ফান্ডিং পুরাটি তো দেশের বাইরে। তো এখন 10 লক্ষ রোহিঙ্গাদের আপনি কিভাবে টেক কেয়ার করবেন যদি ফান্ডটা, যদি কি এটা তো ডেফিনেটলি বন্ধ, আপনি এখন 1 টাকাও খরচ করতে পারবেন না আপনি ইউএস ফান্ড থেকে। তাহলে এখন আপনি যদিও অবৈধ ইউনূস প্রশাসন বলছে যে রোহিঙ্গাদের ফান্ডিং কন্টিনিউয়াস থাকবে, বাট যে লেটার ইস্যু করেছে ইউএসএইড এখানে কোথাও বলা নাই যে রোহিঙ্গাদের যে ফান্ডিং বন্ধ হচ্ছে সেটা উল্লেখ করা নেই, সেটা বাংলাদেশের তরফে বলা হয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো মানে নানা সেক্টরে এই যে ইউএসএইড বন্ধ থাকার কারণে কিন্তু ইম্প্যাক্ট হবে। আর এখন এর সাথে যদি যুক্ত হয় পরিবহন সেক্টরের অরাজকতা, তাহলে আপনি বুঝে নিন কি হতে যাচ্ছে। আমি তো বললাম মাত্র প্রথম দিনেই কি অবস্থা বাংলাদেশের, আপনারা তো দেখছেন, আপনারা একটা ক্লিপ দেখালেন, এটা যদি কন্টিনিউয়াস হয় 7 দিন চলে, বাংলাদেশ কমপ্লিটলি কোলাপস হয়ে যাবে। তো আমি জানি না আসলে কি হবে, লেটস সি। একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুশান্ত বাবু, এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন? অন্তঃসূত্রে আপনি কি জানতে পারছেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো নির্বাচন নিয়ে কিছুই স্পষ্ট করা হচ্ছে না, আর যতক্ষণ একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হচ্ছে ততক্ষণ তো এই পুরো পরিকাঠামোটাকেও সলভ করা সম্ভব হবে না, তাই না? ওই দেখেন, আজকে আমি দেখলাম রেল উপদেষ্টা উনি আজকে সকালেই উনি আমাদের কমলাপুর রেল স্টেশন, সবচেয়ে বড় রেল স্টেশন, ওখানে গিয়েছিলেন। উনি দেখলাম বলছেন যে যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের এই কর্মসূচি, এটা ঠিক না। হ্যাঁ, তো আপনি দেখেন উনি বলছেন যে রানিং স্টাফদের কর্মসূচি এটা ঠিক না, কিন্তু উনি এইটা বুঝেন না, একটা রানিং স্টাফ যখন 12 ঘন্টা ডিউটি করে, হ্যাঁ, এবং এইটার জন্য সে কোনো বেতন পায় না, তো ওই ভোগান্তিটা তো উনি দেখছেন না। তো স্বাভাবিকভাবে এই রানিং স্টাফদের সাথে আমি একমত, এবং রানিং স্টাফদের দাবির প্রতি আমি ঐক্যমত পোষণ করি, এবং আমি মনে করি রানিং স্টাফদের এই দাবি অচিরে মেনে নেওয়া উচিত।